সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিসমাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটি সলিউশন করব। এই চ্যাপ্টারটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেখান থেকে আমরা যদি একটু ভালো মতো প্র্যাকটিস করি তাহলে আমাদের কোনো নাম্বার মিস যাবে না। একদম হোল নাম্বার 10-এ 10 কিন্তু আমরা গেইন করতে পারি। আর 10-এ 10 পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এ প্লাস পেতে গেলে আপনাকে ভালো একটা মার্কস সিকিউ থেকে তুলে আনতে হবে। ওকে, সো আমরা প্রশ্নটা সমাধান করে শুরু করি। এখানে বলা হচ্ছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তাহলে আমরা অবচয়যোগ্য মূল্য বের করতে পারি। এখন অবচয়যোগ্য কিভাবে বের করো? অবচয়যোগ্য মূল্যের সূত্র, অবচয়যোগ্য মূল্যের সূত্র হচ্ছে সম্পদের যে মোট মূল্য থাকে ওই মোট মূল্য থেকে যদি আমরা কি বাদ দিই, সম্পদের ভগ্নাবশেষ মূল্য, যেটাকে আমরা সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বলি, এটা যদি বাদ দিই তাহলে আমাদের কি বের হয়ে যায়? সম্পদের অবচয়যোগ্য মূল্য বের হয়ে যায়। এখন সম্পদের মোট মূল্য পেতে হবে, ভগ্নাবশেষ মূল্য পেতে হবে, সেই জন্য আমাদের উদ্দীপক করাটা বাধ্যতামূলক। সো আমি উদ্দীপকটা একটু আইডেন্টিফাই করে ফেলি। 2020 সালের 1 জানুয়ারি তারিখে আবির অ্যান্ড সন্স 3,20,000 টাকা একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ব্যয় 30,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 50,000 টাকা। তাহলে দেখেন 3,20,000 টাকা দিয়ে এটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য। আর আনুষঙ্গিক খরচ কি কি আছে? মেশিনটির পরিবহন ব্যয় 30,000, সংস্থাপন ব্যয় 50,000। তাহলে টোটাল আনুষঙ্গিক খরচ হচ্ছে 80,000। তাহলে আনুষঙ্গিক খরচ প্লাস ক্রয় মূল্য ইকুয়াল টু সম্পদের মোট মূল্য। তাহলে 3,20,000 টাকা দিয়ে সম্পদটা ক্রয় করেছে, তার সাথে 30,000 টাকা দিয়েছে কি পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় দিয়েছে 50,000 টাকা। তাহলে সম্পদের মোট মূল্য দাঁড়ালো কত টাকা? 4 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি সম্পদের মোট মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। দেন এরপর বলছে মেশিনটির কার্যকর আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 5 বছর পর্যন্ত মেশিনটি ইউজ করা যাবে। উক্ত বছর শেষে এটি 20,000 টাকা বিক্রি করা যাবে বলে প্রতীয়মান হয়। তার মানে এই সম্পদটা তার 5 বছর আয়ুষ্কাল শেষে এটার যে ডেড বডি থাকবে, ঠিক আছে, ওই ডেড বডিটা 20,000 টাকা দিয়ে বিক্রি করা যাবে। তার মানে স্ক্র্যাপ যে অংশটা থাকবে ওই অংশ 20,000 টাকা দিয়ে বিক্রি করা যাবে। এটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। সো আমরা ভগ্নাবশেষ মূল্য পেয়ে গিয়েছি। তাহলে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। ওকে, তাহলে মেশিনটির অবচয়যোগ্য মূল্য বের হয় কত টাকা? 3,80,000 টাকা। দেখেন ছোট্ট একটা ম্যাথ, এটার জন্য কিন্তু 2 নাম্বার। একটু পড়ালেখা করলেই কিন্তু আমরা ভালো করতে পারি, ঠিক আছে। দেন আর ইনফরমেশনগুলো বাকিগুলো একটু পড়ে নিই। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তার হিসাব করে সমাপ্ত করে। বার্ষিক 20% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। তার মানে প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে তার অবচয় নির্ধারণ করে থাকে এবং 20% হারে অবচয় ধরার কথা আমাদেরকে বলা আছে। ওকে, ফাইন। তো আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা করেছে ওটা আমরা একটু আনসার দিই। 2020 ও 21 সালের জাবেদা দাখিলা দাও। এখন জাবেদা দিতে গেলে আমাদেরকে অবশ্যই অবচয় বের করতে হবে। সো আমরা এখানে ছোট্ট করে রাফ করে অবচয়টা একটু বের করে ফেলি। আচ্ছা, কোন পদ্ধতিতে বলেছে? সরলরৈখিক পদ্ধতি। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করি। তাহলে অবচয় বের করার সূত্র কি? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র কি? যেহেতু হার এখানে দিয়ে আছে, অবচয়ের হার যেহেতু দিয়ে আছে, সেহেতু আমরা কোন সূত্রটি ইউজ করব? অবচয়যোগ্য মূল্য ইনটু হার। ওকে, তাহলে অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। এখন অবচয়যোগ্য মূল্য কিন্তু আমরা অলরেডি বের করেছি 3,80,000। তাহলে 3,80,000 ইন্টু কত পার্সেন্ট বলেছে? দেখেন কত পার্সেন্ট? 20%। ওকে, তাহলে ইন্টু 20%। ওকে, তাহলে দেখেন তো 3,80,000 টাকার 20% কত? ঠিক আছে, তাহলে 38 দুগুণ হচ্ছে 76। তার মানে আমাদের বাৎসরিক অবচয়ের পরিমাণ হচ্ছে 76,000 টাকা। ওকে, এখন আমাদেরকে কি বলেছেন? বলেছে 2020 ও 21 সালে জাবেদা দাখিলা দাও। অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা কিন্তু বলে নেই, হোল জাবেদা দাখিলা বলেছে, শুধু জাবেদা দাখিলাই বলেছে। তার মানে যত ধরনের জাবেদা হবে সবগুলো দিতে হবে। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। নতুন একটা পেজ নিই। আমাদের বাৎসরিক অবচয় কিন্তু 76,000 টাকা। ওকে, তাহলে আমরা অবচয় দেওয়া শুরু করি। অবচয় কখন থেকে দিব? যেদিন থেকে সম্পদটা ক্রয় করেছি, 2020 জানু 1। ওকে, তাহলে দেখেন 2020 সালের জানুয়ারি 1 তারিখে মিস্টার আবির অ্যান্ড সন্স টোটাল মোট 4 লক্ষ টাকা দিয়ে একটা কি ক্রয় করেছে? মেশিন ক্রয় করেছে। তাহলে আবির অ্যান্ড সন্সের কাছে একটা মেশিন এসেছে। তাহলে মেশিনটা
যখন আসলো আবির অ্যান্ড সন্সের সম্পদ বৃদ্ধি পেয়েছে, মেশিন নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে মেশিন হিসাব কি হবে, ডেবিট। কত টাকা, 4 লক্ষ টাকা। এখন দেখেন এই 4 লক্ষ টাকার সম্পদ আসলো ঠিক আছে, কিন্তু আবির অ্যান্ড সন্সের চেহারা দেখে, ছাপ মুখখানা দেখে কি দিয়ে দিছে, না, এটার বিনিময়ে আবির অ্যান্ড সন্সকে 4 লক্ষ টাকা হয়তো নগদে নয়তো ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়েছে। তাহলে নগদ টাকা বা ব্যাংকে জমাকৃত টাকা তার কি হয়েছে, হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা লিখলাম নগদান হিসাব। আবার যাদের মন চায় তারা ব্যাংক হিসাবও লিখতে পারবেন, কোনো বাধা নেই, যেটাই লিখেন শুদ্ধ। তাহলে 4 লক্ষ টাকা। ওকে, এরপরে দেখেন আর কোন সম্পদ কি নতুন এখানে ক্রয় করেছে, আমরা কিন্তু অলরেডি একবার পড়েছি এটা উদ্দীপক, আর পড়বো না, আমাদেরকে একটু মনে রাখতে হবে, যত মনে রাখবেন তত তাড়াতাড়ি আনসার দিতে পারবেন। ওকে, তাহলে কোন সম্পদ ক্রয় করে না, কিন্তু আমরা 2020 সালের ডিসেম্বরে এসে আমরা কিন্তু উক্ত সম্পদের উপর অপচয় নির্ধারণ করেছি, অবচয় বার্ষিক অবচয় বের করেছি। যেহেতু সরলরৈখিক পদ্ধতি বলেছে আমাদেরকে প্রতি বছর অবচয় বের করার দরকার নেই, কারণ সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় কি সমান, যদি কোনো নতুন সম্পত্তি না কিনে, যদি কোনো সম্পত্তি বিক্রি করে না দেয়। ওকে, তাহলে ৭৬,০০০ টাকা। তাহলে আমরা অবচয় যে নির্ধারণ করেছি ৭৬,০০০ টাকা, এই যে অবচয় নির্ধারণ করার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়েছে, খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ যদি বাড়ে অবচয় হিসাব কি হবে, ডেবিট। তাহলে অবচয় হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা। এখন দেখেন একটা মেয়ে জন্মগ্রহণ করলে মা বাবা যেমন সেভিংস করেন, ঠিক কোম্পানি একটা সম্পদ ক্রয় করলে ওই সম্পদের জন্য একটা সেভিংস ক্রিয়েট করে নেয়, সেভিংস খুলে। এই সেভিংসের নাম হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। এই অবচয় সঞ্চিতি হিসাব সেভিংসটা করা হয় মূলত সম্পদের বিপরীতে। আমরা কিন্তু ভুল করে বলি অবচয়ের বিপরীতে, না, এটা অবচয়ের বিপরীতে না, এটা কার বিপরীতে, সম্পদের বিপরীতে। তাহলে সম্পদের বিপরীতে যে হিসাবটা খোলা হয় অবচয় সঞ্চিত হিসাব, সেই হিসাবকে বলা হয় বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে আমি ৭৪,০০০ টাকা অবচয় নির্ধারণের সাথে সাথে এই ৭৪,০০০ টাকা অবচয়গুলো কোথায় রাখবো, অবচয় সঞ্চিতি ফান্ডে জমা রাখবো। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে টাকা বাড়বে, তাহলে বিপরীত সম্পত্তি বাড়তেছে। তাহলে সম্পদ বাড়লে আমরা ডেবিট করি, এখন বিপরীত সম্পত্তি বাড়তেছে, সম্পদের বিপরীত হিসাবটা বাড়তেছে, তখন আমরা কি করব, ক্রেডিট করব। তাহলে এখন কি হবে, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। কত টাকা, ৭৬,০০০ টাকা। ওকে, ফাইন। এখন দেখেন আবির অ্যান্ড সন্স ডিসেম্বরের 31 তারিখ কিন্তু তার প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী তৈরি করবে। এখন এই আয় বিবরণীতে আমরা এই ৭৬,০০০ টাকা অবচয়কে খরচ হিসেবে কি দেখাই নাকি দেখাই না, অবভিয়াসলি দেখাই। তাহলে আয়ের বিপরীতে যখন আপনি খরচকে দেখাচ্ছেন, অবচয়কে দেখাচ্ছেন, তার মানে আপনার আয় বিবরণী তো আপনার আয়কে, নিট আয়কে প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে। তাহলে ওই আয় কি বাড়বে নাকি কমবে, অবভিয়াসলি কমে যাবে। তাহলে আয় যদি কমে যায়, তাহলে আয় বাড়লে তো আমরা ক্রেডিট করি, তাহলে কমলে কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা লিখব আয় বিবরণী হিসাব, আর একটু স্মার্ট লিখলে লিখতে পারেন আয় সারাংশ হিসাব। ঠিক আছে, আমরা এখানে আয় সারাংশও লিখতে পারি অথবা আয় বিবরণী লিখতে পারি। তাহলে আয় সারাংশ হিসাব কি, ডেবিট। কত টাকা, ৭৪,০০০ টাকা। এখন এই অবচয়টাকে যে আপনি আপনার আয়ের বিপরীতে দেখিয়ে ফেলছেন, তাহলে অবচয় নামক খরচটাকে আপনার প্রতিষ্ঠানে আর আছে না, এটা আমি আয় থেকে দিয়ে দিয়েছি। তাহলে আমার আয়টা কমেছে সেজন্য ডেবিট করেছি। তাহলে অবচয় নামক খরচটাকে আর আছে নাকি নাই, নাই, এটা কমে গেছে। তাহলে যদি কমে যায় অবচয় হিসাব কি হবে, ক্রেডিট হবে, কারণ খরচ বাড়লে ডেবিট করি, কমলে ক্রেডিট হবে। তাহলে অবচয় হিসাব ক্রেডিট ৭৬,০০০ টাকা। তাহলে আমাদের 2019-20 সালের অবচয় শেষ, জাবেদা শেষ। 2021 সালে জাবেদা দিব। তাহলে 2021 সালে আবার জাবেদা দিই। এখন দেখেন 2021 সালে আমরা জাবেদা দিই। এখন বলেন তো 2021 সালে দেখেন, এখানে ভালো করে খেয়াল করবেন, 2021 সালে কি আমরা নতুন কোনো সম্পদ ক্রয় করেছি, না, তাহলে সম্পদ ক্রয়ের কোনো জাবেদা আসবে না। তাহলে কি জাবেদা আসবে, কি জাবেদা আসবে, অবচয় সংক্রান্ত জাবেদা আসবে। কারণ 2021 সালে গিয়ে আমরা ডিসেম্বর 31 তারিখ কিন্তু ঠিকই আবার কি ধরেছি, অবচয় ধার্য করেছি। তাহলে অবচয় ধরলে আবার কি বাড়ে, খরচ বাড়ে। তাহলে অবচয় হিসাব কি হবে, ডেবিট হবে। তাহলে অবচয় হিসাব ডেবিট ৭৪,০০০। যেহেতু সরলরৈখিক পদ্ধতি প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান। এখন এই অবচয়গুলো আমরা কোথায় জমা রাখছি, একটা ফান্ডে জমা রাখি। ওই ফান্ডের নাম কি, অবচয় সঞ্চিতি, যেটা বিপরীত হিসাব। তাহলে বিপরীত হিসাবে টাকা বাড়লে
সম্পদের বিপরীত হিসেবে টাকা বাড়লে, সম্পদ বাড়লে ডেবিট করি, বিপরীত হিসাব বাড়লে কি করব, ক্রেডিট করব। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব কি, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট ৭৬,০০০ টাকা। ওকে ফাইন। এখন দেখেন আবির অ্যান্ড সন্স 2021 সালে 31শে ডিসেম্বর গিয়ে কিন্তু আবার আয় বিবরণী তৈরি করেছে। তাহলে আয়ের বিবরণীতে, আয়ের বিপরীতে ৭৬,০০০ টাকা কি অবচয় দেখায় নাই? অবভিয়াসলি দেখিয়েছে। তাহলে অবচয় দেখানোর সাথে সাথে আবির অ্যান্ড সন্সের আয় বিবরণীতে আয়ের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে আয়ের পরিমাণ কমলে কি হবে, আয় বিবরণী হিসাব বা আয় সারাংশ হিসাব ডেবিট। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা। এবং অবচয়কে যখন আয়ের বিপরীতে দেখিয়ে ফেলছে তখন অবচয়টা কি হয়ে গেছে, কমে গেছে, খরচ কমে গেছে। খরচ কমলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে অবচয় হিসাব ক্রেডিট ৭৬,০০০। এখন দেখেন এইখানে যে আমি 2 বছরে সেম একটা জাবেদা দিয়েছি, এই জাবেদাটা হচ্ছে এই যে অবচয় হিসাবকে ক্রেডিট করে, অর্থাৎ খরচকে ক্রেডিট করে। এই ধরনের জাবেদাগুলোকে বলা হয় সমাপনী জাবেদা। কি জাবেদা, সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা। এখন এই সমাপনী দাখিলা মানে হচ্ছে অস্থায়ী বা মুনাফা জাতীয় হিসাব সমূহকে কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। সেই জন্য এই জাবেদার নাম হচ্ছে কি জাবেদা, সমাপনী দাখিলা বা অস্থায়ী হিসাব বন্ধকরণ জাবেদা। ঠিক আছে, দেন আমাদেরকে 2 বছরের জাবেদা দিতে বলছে, আমরা 2 বছর যা দিয়ে ফেলছি, ব্যাখ্যার প্রয়োজনে বলছে, ব্যাখ্যা দিই নাই। এরপর বলছে 2020 ও 21 সালের মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করে। তাহলে মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে, আবার অবচয় হিসাবও প্রস্তুত করতে বলেছে। সো আমরা একটু করে ফেলি দ্রুত। তাহলে প্রথম মেশিন হিসাব করি। আমরা সবসময় চলমান জের চক ফলো করব, যেহেতু এখানে কাজ কম। ঠিক আছে, যোগ বিয়োগ করতে হয় না, সময় বাঁচবে। তাহলে এটা ডেবিট ব্যালেন্স, এটা ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট টাকা, ডেবিট টাকা। ঠিক আছে, এটা মেশিন হিসাব প্রস্তুত করতেছি, মেশিন হিসাব। ওকে, তাহলে আমরা মেশিনের জন্য দেখেন জাবেদা দিয়েছি, এই যে দেখেন মেশিন হিসাব যেহেতু প্রস্তুত করব সবসময় মেশিনকে আমরা হাইলাইট করব। এই যে মেশিন হাইলাইট করলাম, মেশিন ডেবিট আছে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা ডেবিটে বসাবো, কিন্তু মেশিনের বিপরীত হিসাব কি, নগদান হিসাব। তাহলে আমরা কাকে লিখবো, নগদান হিসাবকে লিখবো। তাহলে এটা হচ্ছে 2020 সালে জানুয়ারি 1। তাহলে নগদান হিসাব কত টাকা, 4 লক্ষ টাকা। তাহলে ডেবিটে ছিল মেশিন, সেজন্য ডেবিটে লিখলাম 4 লক্ষ টাকা। এখন দেখেন এরপরে দেখেন তো এখানে কোনো মেশিন হিসাব আছে কিনা, নাই। এখানে আছে, নাই। এর পরের বছর এখানে কোনো মেশিন হিসাব আছে, নাই। এখানে কোনো মেশিন হিসাব আছে, নাই। তাহলে মেশিন হিসাব আর আসবে না। কিন্তু আমাকে তো বলছে 2 বছরের জন্য তৈরি করতে। এখন 2 বছরের ব্যালেন্স কিন্তু সেম হবে, সেই জন্য আমরা এখানে 2 বছর যেহেতু বলছে আমরা টিচারের কথা শুনবো, কারণ আমরা বাধ্য স্টুডেন্ট। ওকে, তাহলে 2020 এবং 21 2 বছরের জন্য দেখাবো। কিন্তু 2021 লিখলে এখানে আর কোনো কিছু লিখতে হবে না, কারণ আমরা জানি চলমান জের চকে ব্যালেন্স সবসময় কি থাকে, আপ টু ডেট থাকে। আমাকে ব্যালেন্স বের করতে হবে না, তার মানে এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই, জাস্ট বছরটা লিখে দিব, দ্যাটস ইট। ওকে, দেন আমরা আরেকটা খতিয়ান তৈরি করতে বলছে আমাদেরকে, এটা হচ্ছে অবচয় হিসাব। ওকে, তাহলে আমরা অবচয় হিসাবটাও তৈরি করে ফেলি। তাহলে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে অবচয় হিসাব। ওকে, তাহলে আমরা একটু জাবেদায় যাই। তারা করতেছে কি হিসাব, অবচয় হিসাব। যাকে করতেছে তাকে মূলত হাইলাইট করবো। ওকে, দেন তাহলে এখানে কি অবচয় হিসাব আছে এই জাবেদায়, নাই। তাহলে এটা বাদ। এরপর দেখেন তো এখানে অবচয় হিসাব আছে কিনা, আছে। এই যে অবচয় হিসাব আছে, ডেবিট আছে। তাহলে আমরা টাকা কোথায় লিখবো, ডেবিটে ৭৬,০০০ টাকা। কিন্তু যে হিসাব করব তার বিপরীত হিসাবকে লিখি। তাহলে এখানে বিপরীত হিসাব কি, অবচয় সঞ্চিতি হিসাব। সো আমরা লিখবো অবচয় সঞ্চিতি হিসাব, অবচয় সঞ্চিতি, অবচয় সঞ্চিতি হিসাব। আপনারা কিন্তু ফুল ফর্মে লিখবেন, আমার মতো শর্টকাট মারবেন না। ঠিক আছে, আমার সময়ের কারণে এই যে যত বেশি সময় কমিয়ে আনা যায় তত ভালো বুঝবো, তোমাদের উপকার হবে, সেই জন্য করা। তাহলে 2020 সালের 31শে ডিসেম্বর। ওকে, তাহলে অবচয় সঞ্চয়, অবচয় ডেবিটে ছিল, ডেবিটে বসাচ্ছি ৭৬,০০০। তাহলে ডেবিটে বসাবো। দেন এরপর দেখেন তো এখানে তৃতীয় জাবেদা যাই, এখানে অবচয় হিসাব আছে কিনা দেখেন তো, এই যে অবচয় হিসাব আছে, ক্রেডিট আছে, তাহলে আমরা ক্রেডিট টাকা বসাবো। তবে বিপরীত হিসাব কি, আয় সারাংশ হিসাব। ওকে, তাহলে ডিসেম্বর 31, তাহলে আয়
সারাংশ হিসাব। ওকে, তাহলে ক্রেডিটে টাকা ছিল, ক্রেডিটে বসেছি। তাহলে দেখেন তো এখানে টাকা হচ্ছে ক্রেডিটে, ব্যালেন্স হচ্ছে ডেবিটে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 76 থেকে 76 গেলে এখানে কি জিরো ব্যালেন্স। ওকে, তাহলে 2020 সাল তৈরি করছি, 2021 সালটা করি 2021। এখন দেখেন 2021-এ যাই। 2021-এর যে জাবেদা আছে, প্রথম জাবেদা কি অবশ্যই নেই, আছে এই যে অবশ্যই। তাহলে অবশ্যই ডেবিট আছে, ডেবিটে 76,000 টাকা বসাবো, বিপরীত হিসাব কি অবশ্যই সঞ্চিত হিসাব, তাহলে অবশ্যই সঞ্চিত লিখবো। তাহলে এটাও ডিসেম্বরের 31 তারিখ। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব, অবচয় ডেবিটে ছিল, ডেবিটে টাকা বসাবো 76,000। তাহলে এখানে ব্যালেন্স জিরো, জিরোর সাথে 76,000 যোগ করলে কত হয়, 76,000 হয়। ঠিক আছে, দেন এরপর হচ্ছে এখানে দেখেন তো অবচয় আছে কিনা, এই যে অবচয় আছে। তাহলে অবচয়কে হাইলাইট করলাম, অবচয় ক্রেডিট আছে, ক্রেডিট পাশে লিখবো 76,000। তবে অবচয়ের বিপরীত হিসাব কি আয় সারাংশ হিসাব, তাহলে আমরা আয় সারাংশ হিসাব লিখবো। তাহলে এটাও ডিসেম্বরের 31 তারিখ, আয় সারাংশ হিসাব। তাহলে ক্রেডিটে ছিল, ক্রেডিট পাশে বসেছি। এখন দেখেন ডেবিট পাশের ব্যালেন্স হচ্ছে 76,000, টাকা হচ্ছে 76,000, প্লাসে তাহলে এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 76 থেকে 76 গেলে ইকুয়াল, শেষ, আর কোনো কিছু নাই। তাহলে আমাদেরকে দুইটা খতিয়ান করতে বলছে, আমরা দুইটা খতিয়ানই করেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট থাকে, অবভিয়াসলি ইউটিউব চ্যানেলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। সালামু আলাইকুম।